ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের ব্যক্তি জীবনের প্রতিষ্ঠা, সমাজ জীবনে ইসলামিক চর্চাটাকে অনুধাবন করার জন্য, কিন্তু তার থেকে ইসলামী অনেক দূরে চলে গেছে। কাজে আজকে ইসলামী ব্যাংক পুনরুদ্ধারের জন্য আমি অনুরোধ করবো, যারা উদ্যোগ নিয়েছেন তাদের বিদেশি যে বিনিয়োগ ছিল ইসলামী ব্যাংকে, বিদেশি বিনিয়োগটা ফিরিয়ে আনতে হবে। বিদেশি বিনিয়োগটা ফিরিয়ে আনতে হবে, নাহলে 48 আবার 40 টাকা দিয়ে শেয়ার কিনে কোনোভাবে ইসলামের শেয়ার হোল্ডার ডাইরেক্টর আপনি হতে পারবেন না। এই জন্য উদ্যোক্তারা অনুরোধ করবো, বিদেশি ইনভেস্টমেন্ট ফিরিয়ে আনুন এবং সরকারের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করুন, করে এটাকে পুনর্গঠিত করুন। আমি শুনে অবাক হয়েছি, ইসলামী ব্যাংকে যাকে চেয়ারম্যান করা হয়েছে কিছুদিন আগে, তিনি বিভিন্ন সরকারি ব্যাংকের এমডি দায়িত্বে ছিলেন, সুদী ব্যাংকের দায়িত্বে ছিলেন। আর আমরা জানি এদেশে সরকারি ব্যাংকগুলো 10%, অর্থাৎ 10% না দিলে ওখান থেকে কোনো লোন স্যাংশন হয় না। যে ব্যক্তি আজীবন 10% চর্চা করে আসছেন, সেই ব্যক্তি একটা 100% ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দায়িত্ব কীভাবে পালন করবেন? আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করতে চাই, এই বোর্ডটাকে রিভিউ করেন, মিনিমাম এখানে সদস্য 10 জন করেন এবং ইসলামী একজন সৎ ব্যক্তিত্ব সম্পন্ন, যিনি ব্যাংকিং বুঝে, এরকম ব্যক্তিকে এনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করেন, তাহলে এই ব্যাংক এগিয়ে যাবে এবং তার অতীত যে মর্যাদা, সে মর্যাদা ফিরে পাবে। আমি এইটুকু বলে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এই সরকারের পতনের দ্বিতীয় বা তৃতীয় দিনে একটা সেমিনার দেখেছিলাম, ব্র্যাক ব্যাংকের সিইও করেছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে আমরা সবাই জানি, যেটা ডক্টর মিজানুর রহমান বলেছিল, যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের এখন এমন অবস্থা যে একটা রিক্সাওয়ালাও জানে যে কত দুরবস্থা। এবং ব্র্যাক ব্যাংকের সিইও ওনার সেমিনারে বলেছিলেন শুরুতে যে আপনারা সবাই জানেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের কী অবস্থা, যে খুব খারাপ অবস্থা, কিন্তু কত খারাপ অবস্থা এটা আপনারা ভাবতেও পারবেন না। তো আজকের প্রেজেন্টেশনে আসলে আমরা ওই যে রিক্সাওয়ালার মতো আমরাও যতটুকু জানি এরকমই ধারণা নিয়ে এসেছিলাম, বাট আজকের প্রেজেন্টেশনে চমৎকার কিছু তথ্য উঠে এসেছে যে অর্গানাইজড ওয়েতে, যেটা আমি জেনে আসলে অত্যন্ত ভয়াবহ চিত্র দেখে আমরা সবাই আশঙ্কাগ্রস্ত যে আমাদের ব্যাংকিং সেক্টর কোথায় গিয়েছে। আচ্ছা, তারপরেও আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের সেই সব সন্তানদেরকে যারা 1 মাসের মধ্যে আনুমানিক 1000 বা তারও বেশি জীবন দিয়েছেন, যাদের জীবন দানের আত্মাহুতির বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলবো, আশা করে এখানে আসছি, কথা বলতে পারছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। যে কোনো দেশের একটা রাষ্ট্রশক্তির মূল আসলে একসময় ছিল সামরিক শক্তি, যার যত জোর, অমুক বাড়ির ওরা 10-12 ভাই, ওই এলাকা ওদের, বা সামরিক শক্তিরা ছিল এক সময়ের 19 শতক বা 20 শতকের সময়ও। বাট 21 শতকে আমরা এসে দেখেছি যে আসলে সামরিক শক্তির থেকে মূল শক্তি অর্থনৈতিক শক্তি। যে কোনো একটা জনপদ, যে কোনো একটা দেশের জন্য আসলে অর্থনৈতিক শক্তিটাই হলো মূল শক্তি। এবং আমাদের দেশে এবং পৃথিবীর যে কোনো দেশে অর্থনীতির মূল ভিত্তিটা হলো ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং বা অর্থনৈতিক যে ফিনান্সিয়াল সিস্টেম, সেটার উপরে নির্ভর করে একটা দেশ কিভাবে ভালো করবে বা খারাপ করবে। তো আমরা আজকের সেমিনারে এসে সবাই বুঝতে পেরেছি যে আমাদের অর্থনৈতিক শক্তির যে মূল ভিত্তি ব্যাংকিং সিস্টেম, সেটা আসলে ট্রুলি এটা কোলাপস করে গেছে। সত্যিকার অর্থে এটা কোলাপস করে গেছে, একবারে অনেকে বলে খাদের কিনারে চলে গেছে। আমার কাছে মনে হয় খাদের মধ্যে পড়েই গেছে, এখান থেকে এটাকে টেনে তুলতে হবে। তো প্রেজেন্টেশন আমরা যে কতগুলো অনেক তথ্যগত তথ্য পেলাম, যে ওয়ার্ল্ড ব্যাংকের জেড স্কোর, S&P গ্লোবাল রেটিং বা কান্ট্রি রিস্ক, এলসির যে মার্জিন, অনেক দেশ দেয়, আমরা দেই 4%, পৃথিবীর বেশিরভাগ দেয় 1%। এগুলো টেকনিক্যাল টার্মের প্রত্যেক এমন কোনো প্যারামিটার নাই যেখানে আমরা সর্বনিম্ন অবস্থানে নেই।